প্রিয় দর্শক, বিজয়ের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, আমরা সবাই জানি, আমরা বিজয়ের মাসে অবস্থান করছি। আমরা বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস আমরা উদযাপন করতে চলেছি এবং আমরা উদযাপন শুরু করেছি। আমাদের যে বিজয়, যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগে, যাদের শ্রমে আমরা এই বিজয় পেয়েছি, তাদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং যে সমস্ত মা বোন তাদের সর্বোচ্চ ত্যাগ আমাদের জন্য করেছেন, তাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের যে এই বিজয় আমরা পেয়েছি, সেই বিজয় এমনি এমনি আসেনি। এই বিজয়ের পেছনে অনেক রক্ত, অনেক শ্রম, অনেক ঘাম, অনেক ত্যাগ রয়েছে। তো যারা রণাঙ্গনে নিজের জীবন বাজি রেখে এই যুদ্ধ করেছেন, আমাদের বিজয় এনেছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাতেই চাই, আমরা তাদের শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমরা আমাদের বিজয়ের যে বিজয় গাথা, যে ইতিহাস, সেই সমস্ত ইতিহাস আমরা শুনব। সেই রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, আমাদের কিংবদন্তি, আজকে ডেইলি সিটিজেন ভয়েসের স্টুডিওতে এই বিজয়গাথা অনুষ্ঠানে, বিজয়ের কথা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কথা বলার জন্য আমাদের বাংলাদেশের গর্বিত সন্তান, রণাঙ্গনের গর্বিত মুক্তিযোদ্ধা, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম খোকা। আপনাকে স্বাগত জানাচ্ছি ডেইলি সিটিজেন ভয়েসের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি তো একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আসলে আমরা বইপত্রে পড়ে আমরা স্বাধীনতার কথা, আমরা বিজয়ের কথা আমরা শুনেছি, সেটা আমরা উদযাপন করি। আপনি একজন বাংলাদেশের এই বিজয় ছিনিয়ে নিয়ে আসার পেছনের একজন অন্যতম কারিগর, আপনি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। তো আসলে এই যে আমাদের বিজয়টা আসলো, 16ই ডিসেম্বর আমরা উদযাপন করছি, আসলে কিভাবে পেলাম আমরা এই দিনটা? বিসমিল্লাহির রহমানির রহিম। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় আমি ক্লাস 10-এর ছাত্র। সেই সময় পাকিস্তান হানাদারদের অত্যাচারে অতিষ্ঠিত হয়ে যখন 13ই এপ্রিল রাজশাহী পাকিস্তান আর্মিরা দখল করে নিল, তারপর থেকে যে বিভীষিকা হত্যাযজ্ঞ চালালো, সে সময় আমার গ্রামের বাড়ি ছিল গোদাগাড়ি। আমি সেখানে চলে যাই। চলে যাওয়ার পর আমার বাবা ছিলেন, চাচা ছিলেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার রাজশাহী কলেজ স্কুলে। ওনার কিছু ছাত্র ছিল, যেমন উল্লেখযোগ্য হলো মাসুদ হক, ডুলু, ফরাদ আলী মিয়া, তারাও মুক্তিযোদ্ধা গেছিলো। স্বপন, বিস্কুট বিপণীর, ওরা যখন মুক্তিযোদ্ধাদের গোদাগাড়ি চর অঞ্চল অতিক্রম করছে, আমি তাদের পিছে পিছে চলে গেলাম। আমার স্কুল লাইফে ইউটিসি ক্যাডেটের ট্রেনিং ছিল, স্কাউটের ট্রেনিং ছিল। সেই সূত্র ধরে আমার এম ছিল অবদ্ধ। সেই সূত্র ধরে আমি তাদের সঙ্গে চলে গেলাম লালগোলাতে মেজর গিয়াসউদ্দিন চৌধুরীর নেতৃত্বে ওখানে যে যোগদান করি। তারপর কয়েকদিন ওখানে থাকার পর আমাদেরকে উচ্চতর প্রশিক্ষণের জন্য ভারতের চাকুলিয়া ক্যান্টনমেন্ট নামক একটা বিশাল ক্যান্টনমেন্ট আছে, যেটা সিংভূম জেলায়, বীরভূম প্রদেশে, বীরভূম জেলায় সিংভূম উপজেলা। ওখানে আমাদের প্রশিক্ষণ যায়। এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যুদ্ধে ওই ক্যান্টনমেন্টটা ধ্বংস করে দিয়েছিল। ওই ধ্বংসস্তূপের মধ্যে আমাদের ট্রেনিং নেওয়া হয়। আমরা ওখানে যে প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করে ট্রেনিং উপযোগে একটা ক্যান্টনমেন্ট তৈরি করি। আমরা রাজশাহীর অনেক মুক্তিযোদ্ধা ছিল, সেখানে 6টা উইংয়ে ভাগ ছিল। আমি ছিলাম 6 উইংয়ে। আমার সঙ্গে ঢাকার কিছু মুক্তিযোদ্ধা ছিল, তারাও ওখানে ট্রেনিং নিয়েছিল। ঢাকাতে পায়ে হেঁটে রাজশাহীতে এসেছিলো, তারা আমাদের সঙ্গে মুক্তিযুদ্ধে গেছিলো। ওখানে প্রশিক্ষণ গ্রহণ করার পর আমরা বাংলাদেশে চলে আসি। আমরা ট্রেনিং 21 দিন হয়েছিল। ট্রেনিংয়ের পর আমরা চলে আসি আমাদের ধুলাউড়ি ক্যাম্পে আমাদেরকে প্রথম অবস্থান করে। তখন বাংলাদেশে যে যুদ্ধ হচ্ছে, পাকিস্তান বলছে এটা একটা প্রোপাগান্ডা। সেজন্য সেটা দেখার জন্য জাতিসংঘ থেকে একটা প্রতিনিধি টিম আসছিল। ওই প্রতিনিধি টিমটা রাজশাহীতে এসেছিলো। রাজশাহী সার্কিট হাউস ছিল, পরে ইউনিভার্সিটি যুবরাজ ভবনে অবস্থান করে। ওই সময় মেজর গিয়াস সাহেব আমাদেরকে বললেন যে রাজশাহীতে তোমাদেরকে এইভাবে অপারেশন করতে হবে। আমাদের জীবনের প্রথম অপারেশন হচ্ছে আমরা সোনাদিঘি পানির ট্যাঙ্কি এবং হেতমখার পাওয়ার স্টেশন এটা ধ্বংস করতে হবে এবং জানান দিতে হবে যে আমরা বাংলাদেশে যুদ্ধ হচ্ছে, বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, এটা আওয়াজ দিতে হবে। সেখানে 5টা গ্রুপে আসে। আমাদের ওস্তাদ ছিল গফুর শাহ, গফুর বলে একজন, তিনি প্রয়াত মারা গেছেন। গফুর ভাইয়ের নেতৃত্বে আমরা 5 জন আসি। এসে আমাদের কাছে 2টা করে গ্যানেট, একটা স্ট্যান্ড গান আর ফায়ার গ্যানেট ছিল। আমরা এসে হেতম খায়াতে যখন ফায়ার
জ্ঞানে ট্রাই করলাম, বিকট শব্দ হলো, দাও দাও করে ফায়ার স্টেশন জ্বলছে। এমন সময় দেখি যুবরের ঘুমতে গাড়ির শব্দ, তখন রাত্রি প্রায় 12টা 1টা। সেই সময় আমরা ওখান থেকে সদর হাসপাতালের প্রাচীর টপকে আমরা দরগাপাড়া যেয়ে ওখান থেকে নৌকাতে করে আমরা আবার ভারতে গমন করি। আচ্ছা ভাই, আপনি বলছিলেন যে এপ্রিল মাসে আপনারা গেলেন, তো মার্চ মাস থেকে শুরু হলো, 25-এর রাত থেকে শুরু হলো যুদ্ধ। তো আপনারা হলো যে এপ্রিল মাসের কোন সময়, এই সময়টা কি মনে পড়ে আপনাদের যে কোন সময় আপনারা গেলেন? আমরা মে মাসে ট্রেনিং নিয়ে চলে এসেছি অলরেডি। আচ্ছা, মে মাসে ভারত থেকে চাকুলিয়া ক্যান্টনমেন্ট থেকে ট্রেনিং গ্রহণ করে আমরা চলে আসি। আমার সহযোদ্ধা এখনও অনেকজন বেঁচে আছে। আমাদের যুদ্ধকালীন কমান্ডার ছিল শফিকুর রহমান রাজা, উনি দৈনিক বার্তায় চাকরি করতেন। তাকে মৌখিকভাবে অনারারি ক্যাপ্টেন উপাধি দেওয়া হয়েছিল, যেহেতু তিনি নেননি। পরবর্তীতে তিনি চাকরি করেন, দৈনিক বার্তার সার্কুলেশন ম্যানেজার ছিলেন এবং জিএম ছিলেন। উনি পরে ব্যবসা করতেন। উনি আমলি ঘরানার লোক। কিন্তু আজ যারা সহযোদ্ধা আছে, তৈবুর রহমান, মাসুদ হোসেন, হেতম খান, আরও অনেকজন আছে, আমরা জীবিত আছি। আমরা কম বয়সের মুক্তিযোদ্ধা, অনেকেই মারা গেছে, কিন্তু আমরা এই কজন আছি। আচ্ছা নজরুল ভাই, যে আপনি বলছিলেন যে আপনি তখন স্কুলের ছাত্র, তাহলে আপনি কোন স্কুলের ছাত্র ছিলেন তখন? আমি রাজশাহী কলেজিয়েট স্কুলের ক্লাস 10-এর ছাত্র ছিলাম। আচ্ছা, তো ওই বয়সে আপনাকে যুদ্ধ যেতে মানে কি অনুপ্রেরণা জোগালো, বা কি মনে করে আপনি সে সময় যুদ্ধে গেলেন? ঘটনা তখন তো আপনি স্কুল লেভেলে পড়েন। না, ঘটনা হচ্ছে যে আমার পরিবার ছিল রাজনৈতিক পরিবার। আমার বড় ভাই বড় বোন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তেন। তারা ছাত্র ইউনিয়ন রাজনীতির সঙ্গে জড়িত। তাদের সঙ্গে আমি বিভিন্ন অকেশনের মিটিং মিছিলে যেতাম। হ্যাঁ, তাদের অনুষ্ঠানে সবটাতে গ্রহণ, এটা একটা পারিবারিক হেরিডিটির কারণে আমি গেছি। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে, গোদাগাড়িতে আমাদের যেখানে বাড়ি, সেখানে আমাদের নৌকা ছিল, আমাদের প্রচুর জায়গা জমি ছিল, চর অঞ্চলে প্রচুর, প্রায় 250-300 বিঘা জমি ছিল আমার বাপদাদা। সে সময় ওই যে নদী পার হওয়ার জন্য তখন ইপিআররা ছিল, ওখানে একটা চর কোদরকাঠি বলে একটা বিওপি ছিল। তো ইপিআররা আমার আব্বাকে বলছে তুমি এই নৌকা থেকে পার করো। আমার আব্বা বলছে যে আমার মাঝি আছে, ওরা পার করে দেবে। তা আব্বাকে মেরেছিল। ওই থেকে আমার প্রতিহিংসা বেশি জাগ্রত হয়েছিল। হ্যাঁ, যে এরা মারলো, আমি প্রতিবাদ করতে পারিনি, প্রতিবাদ করার ভাষাও ছিল না, তারা হয়তো সেভাবেই করত। ওইটা একটা অনুপ্রেরণা আমার মুক্তিযুদ্ধে জয়েন করা। তারপরে রাজনৈতিক পরিবার হিসাবে এই বঞ্চনা, বৈষম্য, এটার ভিতরে কথা বলার জন্য আমার মুক্তিযুদ্ধে যোগদান করার কথা। আচ্ছা, তো যখন আপনার ট্রেনিং নিয়ে এসে মুক্তিযুদ্ধ শুরু করলেন, তখনকার কিছু স্মৃতি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমার তো ফার্স্ট অপারেশন বললাম যে আমরা জাতিসংঘের যে টিম আসে তাকে জানান দেওয়া বাংলাদেশে যুদ্ধ হচ্ছে, এটা পাকিস্তানের আভ্যন্তরীণ ব্যাপার না, এটা প্রথম। তারপরে আমরা অভয়া ব্রিজ, কোমরপুর ব্রিজ, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ যে সংযোগ স্কুল কোমরপুর ব্রিজ, আপনার বিজয়নগর যে জায়গাটা এখন ওর পাশে একটা আছে কোমরপুর ব্রিজ, ওটা আমরা ওস্তাদ হারুন রশিদ নেতৃত্বে আমরা ওই ব্রিজটা উড়াই। এবং অভয় ব্রিজে মেজর গিয়াসুদ্দিন চৌধুরীর নেতৃত্বে আমরা সে সময় অভয় ব্রিজে আক্রমণ করি। ওটা উড়াইতে পারিনি, কিন্তু ওই ভয়াবহ বন্যার কারণে ওই চাঁপাইনবাবগঞ্জ থেকে সেনাবাহিনী নৌকাতে করে এই পালা আসতো, শুকনোতে এসে রাজশাহীতে যেত, গোদাগাড়ি হয়ে রাজশাহীতে যেত। সেই সময় মেজর গিয়াস সাহেবের কাছে খবর আসলো যে পাকিস্তান আর্মিরা এই সময় করবে। তা আমরা ওখানে যে প্রচণ্ড আক্রমণ করি, এবং সেই আক্রমণে আমাদের 2জন সহযোদ্ধা মারা যায়, 2জনই পুলিশের সদস্য মারা যায়, এবং আমরা কামিয়াব হয়ে যাই। তাদের লাশটা বাংলাদেশের ভূখণ্ডে দাফন করি। ওটা কোনো একটা বিওপি ক্যাম্প ছিল, যেটা মানে বিডিআরদের যে ক্যাম্পগুলো ছিল, সেই ক্যাম্পের এতে বাংলাদেশ ভূখণ্ডে তাদেরকে দাফন করি। সবচেয়ে ভয়াবহ মানে সম্মুখ যুদ্ধ মানে রাজশাহীতে কোন স্থানে মানে সংগঠিত হয়েছিল, বা সেখানে আপনি ছিলেন কিনা? সবথেকে ভয়াবহ যুদ্ধের কথা একটা বলি, সেটা হচ্ছে মোহনপুরে একটা ক্যাম্প ছিল, সাকোয়া ক্যাম্প, খুব প্রসিদ্ধশালী ক্যাম্প। এখানে সেনাবাহিনীর লোকরা ছিল না, প্যারামিলিটারি পাকিস্তানি রাজাকার আল বদর আল শামসের একটা বিশাল ক্যাম্প, মানে 400-500 ক্যাম্প। টোটাল অঞ্চলটাকে সাকোয়া ক্যাম্প দ্বারা নিয়ন্ত্রিত করতো অঞ্চলটাকে। এদিকে বাগমারাই, মোহনপুর, তানোর, এই অঞ্চলটাকে নিয়ন্ত্রণ করতো। ওখানে প্রচণ্ড হত্যাযোগ্য।
আমরা এটা শোনার পর আমরা মোটামুটি সমস্ত মুক্তিযোদ্ধারা স্বাধীনতার উষালগ্নের কিছুদিন আগে আমরা ওখানে উপস্থিত হলাম। উপস্থিত হয়ে ওখানে সম্মুখ যুদ্ধ হলো। সম্মুখ যুদ্ধে প্রচুর পরিমাণ ওদের ক্ষয়ক্ষতি হলো, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো একটা ফুটফুটে বাচ্চা মেয়ে এসে বললো যে 2 দিন আগে ওরা আব্বাকে ধরে নিয়ে এসে, বলছে এই লোকটা ধরে নিয়ে এসছে, নিয়ে এখানে ও দেখেছে। জি জি। দেখা গেল যে ওখানে মাটি খুলে দেখালো জীবন্তভাবে কবর দিয়েছে তাকে। তা আমি খুব উত্তেজিত হয়ে গেলাম। আমি কোদল ছিল, কোদল দিয়ে মাটি সরানো হয়েছে, ওই কোদল দিয়ে ওকে মাথা মারলাম, ওই লাশটাকে তুললাম, ওকে দিয়ে ওই সলিল সমাধি করে দিলাম, ওখানে মাটি চাপিয়ে তাকে দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা ভয়াবহ যুদ্ধ আমার জীবনে। আর একটা যুদ্ধ হচ্ছে আমাদের যুদ্ধে আপনার মোহনপুর তানর থানা আক্রমণে সে সময় আমাদের 2জন সহযোদ্ধা শহীদ হয়েছে। মঞ্জুর ভাই, ওটা তানোরের বাড়ি, আর একটা নুরুল ইসলাম, এটা কাঁটাখালির দিকে বাড়ি, এই রাজশাহী শহরে। এই পরিবারটা অসহায়, এখন পর্যন্ত তাদের শহীদি ভাতা যেটা গভর্নমেন্ট ডিক্লেয়ার দিয়েছে সেটা নুরুল ইসলাম পায় না, কিন্তু মঞ্জুর ভাইয়ের পরিবারটা পায়। আচ্ছা, যেহেতু এই যে আপনি একজন মুক্তিযোদ্ধার কথা বললেন যে ভাতা পায় না, তো আসলে এই যে আমরা 55 বছরে পৌঁছালাম দীর্ঘ সময়, আপনারা যে উদ্দেশ্য নিয়ে আপনারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধের যে আমাদের উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল, আমরা যে কারণে আমাদের পূর্বপুরুষরা, আপনাদের সঙ্গীরা, আপনারা মাঠে জীবন দিতে গিয়েছেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন, আসলে আমরা সেই স্বাধীনতার সুখ বা সেই স্বাধীনতার যে মানে অধিকার, স্বাধীন দেশের নাগরিক হিসেবে আসলে আমরা কতটুকু পেলাম? এটা তো আমাদের চিন্তা চেতনার ব্যাপার। আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিলাম বৈষম্যের বিরুদ্ধে। পাকিস্তান বাংলাদেশের একটা বৈষম্য ছিল, ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানে, সোনার বাংলা শাসন কেন, এই একটা লিফলেট আমরা পড়ে উদ্বুদ্ধ হয়েছিলাম। কিন্তু সেটার এখনও এই 55 বছর স্বাধীনতার পর সে অবস্থাটা আছে, এখনও কোনো পরিবর্তন হয়নি। যে সরকার আসে চেতনার কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে, সুষম বন্টনের কথা বলে, কিন্তু রাজনৈতিকভাবে সেটা হয় না। তবে 24-এর গণ অভ্যুত্থানের পর 5ই আগস্টের আমাদের মধ্যে একটা বিবেক জাগৃত হয়েছে যে আগামী দিনে যে সরকারটা আসবে সে সরকারটা হয়তো মুক্তিযোদ্ধার চেতনা বাস্তবায়ন করে, সুষম বন্টন করবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আর আমরা যেটা নিয়ে গর্ব করছি, রাজশাহী কিন্তু 18 ডিসেম্বর স্বাধীন হয়েছে। জি জি, আপনাকে এই প্রশ্নটা করতাম যে রাজশাহী মুক্ত হলো কখন? এটা 18 ডিসেম্বর হয়েছিল। আমরা যখন শুনলাম রাও ফরমান আলী রেডিওতে হাতিয়ার ডাল দো, তখন আমরা উৎপন্ন হয়ে তখন ছিলাম তানোরে। তানোর থেকে আমরা নোহাটাতে আসলাম। নোহাটাতে থেকে ওখান থেকে টমটম গাড়িতে করে আমরা রাজশাহীতে আসলাম 17 ডিসেম্বর। রাজশাহীতে এসে প্রথমে অলকাহারের টেলিফোন এক্সচেঞ্জে উঠলাম। ওখানে জায়গা সংকুলন না হওয়ার কারণে আমরা রাজশাহী সিটি কলেজে অবস্থান করলাম। সিটি করে আমরা 18 ডিসেম্বর আমাদের যে সেক্টর সাবসেক্টর কমান্ডার 4-এর 7 নম্বর সেক্টরের সাবসেক্টর কমান্ডার মেজর গিয়াসউদ্দিন চৌধুরী, উনি রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে আসলেন। এসে রাজশাহী ঈদগাহ মাঠে জনগণ যখন উৎফুল্লভাবে ঘেরে নিলেন, তখন তিনি 10:30টার সময় রাজশাহী মুক্ত অঞ্চল ঘোষণা করলেন 18 ডিসেম্বর। জাতীয়ভাবে তো 16 তারিখ হচ্ছে আপনার বিজয় দিবস ঘোষণা করা হলো, অর্থাৎ মানে স্যারেন্ডার করলো। তো তারপরে কি রাজশাহী অঞ্চলে কোনো ধরনের যুদ্ধ সংগঠিত হয়েছিল? না, যুদ্ধ সংগঠিত তখন ওই 16 ডিসেম্বরের শুনে পাকিস্তান আর্মিরা রাজশাহী উপশহর থেকে ট্রেন যুগে তারা নাটোরে যে স্যারেন্ডার করেছিল। আচ্ছা আচ্ছা, সেই দিনটা 18 তারিখ ছিল না, ওটা 17 তারিখে যে আমরা মুক্ত হয়েছে, আর ঘোষণা দিয়েছি আমরা 18 তারিখ। ও আচ্ছা, এটা কি তাহলে আলাদা আলাদা ঘোষণার মাধ্যমে মুক্ত হয়েছে? সারা বাংলাদেশে বিভিন্ন মুক্ত অঞ্চল ঘোষণা হয়েছে, যেমন কেউ 4 তারিখে হয়েছে, 5 তারিখে হয়েছে, বিভিন্ন জেলা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই হিসাবে চূড়ান্ত বিজয়টা জাতীয় পর্যায়ে 16 তারিখ ঘোষণা করেছে, কিন্তু রাজশাহী আপনারা ঘোষণা করেছেন 18 তারিখ। সেই হিসাবে রাজশাহী 18 তারিখই আপনারা মুক্ত দিবস হিসেবে আপনারা গ্রহণ করেছেন। হ্যাঁ, গ্রহণ করেছি, আমরা পালনও করি, মুক্তিযোদ্ধা সংসদ পালন করে। ও আচ্ছা আচ্ছা, বিভিন্ন সময় পালন করি। তো এবারকার যেহেতু রাজনৈতিক কারণে আমরা এই বছরটা 18 ডিসেম্বর পালন করতে পারছি না, নানা রকম। আচ্ছা, আপনারা তো মুক্তিযোদ্ধা যারা বেঁচে আছেন, সময় যত যাচ্ছে তত মুক্তিযোদ্ধার পরিমাণ কমে যাচ্ছে স্বাভাবিকভাবেই।
কারণ বাংলাদেশের বিজয়ের বছরই 55-তে আমরা আছি। সে সময়ে যারা যুক্ত হয়েছিল তারা নানা বয়সী ছিল। আমাদের দিন দিন মুক্তিযুদ্ধের সংখ্যা কমে যাচ্ছে। তো আপনারা যারা বেঁচে আছেন, তো তারা আগামী দিনে আসলে বাংলাদেশটাকে কেমন বাংলাদেশ দেখতে চান? আমরা যে আশা এখন পর্যন্ত বেঁচে আছি, আমরা শোষণহীন সমাজ একটা চাই, যেন কোনো বৈষম্য থাকবে না, হানাহানি থাকবে না, এবং আমরা অফিস আদালতে যেখানে যাব বৈষম্য শিকার হব না, যেন স্বাধীনভাবে সমস্ত কিছু কাজ করতে পারি, দেশে একটা সুশাসন গড়ে উঠবে এবং বৈষম্য থাকবে না। বৈষম্যহীন সমাজ আমরা চাই। আমরা চাই মুক্তিযোদ্ধার চেতনায় এই বৈষম্যহীন সমাজ যে গঠন করবে তাদেরকে আমরা সহযোগিতা করবো, তাদের পক্ষে আমরা কাজ করব। একটা জিনিস আপনাকে বলি, যেহেতু গণতান্ত্রিক দেশ, এটা রাজনৈতিক দল নির্বাচিত হয়ে ক্ষমতা আসেন এবং তারা দেশ পরিচালনা করেন। তো আসলে আপনি এরকম মনে করেন কিনা যে একটা দল যখন ক্ষমতায় আসে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, তখন তো আসলে তার দলের নিজস্ব এক ধরনের একটা মতামত থাকে, চিন্তা থাকে, আদর্শ থাকে। তখন একটা রাজনৈতিক দল এককভাবে ক্ষমতায় গেলে তো তারা সেটাই বাস্তবায়ন করতে চায়। তাহলে আসলে রাষ্ট্রটাকে সামগ্রিকভাবে মানে ব্যালান্স করে চালাতে গেলে বা সমস্ত মানুষের মতপথ নিয়ে চালাতে গেলে কি ধরনের আসলে সরকার হওয়া দরকার আমাদের বাংলাদেশে আপনি মনে করেন? এখন 5ই আগস্টের পট পরিবর্তনের পর সমস্ত রাজনৈতিক দলরা ঘোষণা দিয়েছে, বিশেষ করে বিএনপি মুক্তিযুদ্ধ চেতনার দল, তারা ঘোষণা দিয়েছে আমরা সর্বদলীয় সরকার গঠন করব। এতেই আমরা আশাবাদী যে সর্বদলীয় একটা গভর্নমেন্ট হলে সুষম বন্টন হবে, সব জাতীয় উন্নয়নের ছোঁয়া লাগবে এবং বৈষম্য থাকবে না, এটাই আমরা আশা করছি। সে দলটা যদি ক্ষমতায় আসে তাহলে আমরা এই আশাটা করছি। আচ্ছা, একজন মুক্তিযোদ্ধা হিসাবে ভাই, তরুণ প্রজন্মদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে আপনারা এক সময় চলে যাবেন, স্বাভাবিকভাবেই তরুণরা আসছে যারা মুক্তিযুদ্ধ নিজে দেখে নাই, হয়তো শুনেছে, বা শোনার মধ্যেও ইতিহাসের যে বিকৃতির ব্যাপারটা সেটা আপনিও জানেন, এটা দেশের মানুষ জানে, যে যখন যে সরকার আসে তখন তার মতো করে ইতিহাস রচনা করে, আবার একটি দল আসলে আর অন্য যারা আছেন অপর পক্ষে তাদের তাদের সব অবদান অস্বীকার করা হয়। তাহলে নতুন যে সরকারটি গঠন হবে, তো সেই সরকারের আচরণ কেমন হওয়া উচিত এবং আপনি তরুণ প্রজন্মদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? প্রজন্মের উদ্দেশ্যে আমার একটা কথা, যে 71কে জানো, 71 হচ্ছে আমাদের মূল ভিত্তি, আমাদের জন্মস্থান, আমাদের ভৌগোলিক স্বাধীনতা, পতাকা, সব কিছু 71। আর ধারাবাহিকভাবে 90, 24 এগুলো হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনে একটা স্বৈরাচারী সরকারের পতনের জন্য আন্দোলন। 71-এর সঙ্গে 24-এর তুলনা হবে না বা 90-এর তুলনা হবে না। আমরা 71-কে ধারণ করি, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এটার যেন সুষম বন্টন হয় 71-এর পথ ধরে, এটাই আমরা এই বাংলাদেশ আমরা দেখার। তো 71-এর চেতনা যেটা মানে বলা হচ্ছে যে 71 তো আসলে যে উদ্দেশ্য হয়েছিল সেটা তো একটা মহান উদ্দেশ্য ছিল। তো আসলে যে উদ্দেশ্য ছিল সেটার উপরে তো আমরা কতটা থাকতে পেরেছি আপনার মতে? আসলে কতটা থাকতে পেরেছি না, আমরা? আমরা এই 55 বছর থাকতে পারিনি। যে সরকার এসে সেটা নিজস্ব রাজনীতি। 71-এ আওয়ামী লীগ এই 17 বছর যে বাংলাদেশের দুঃশাসন চালিয়েছে, 71-এর চেতনা বিক্রি করে, ট্যাবলেট হিসাবে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে এটা করেছে। আমরা চাই যারা আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন ওই ট্যাবলেট না বিক্রি করে, চেতনা না বিক্রি করে, একটা সঠিক 71-এর অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার সুব্যবস্থা করা, মানবিক মর্যাদা, মানবিক মর্যাদা, মানবিক মূল্য এগুলো যেন বজায় রাখতে পারে, সে আশা করছি। আর 24 এই যে 24 এটাও একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হলো, একটা দীর্ঘদিন মানুষের শোষণ, বঞ্চনা, মানুষের পাওয়া না পাওয়ার যে হিসেব এবং মানুষের যে বঞ্চিত নিপীড়িতের যে মানে একটা আর্তনাদ ছিল, তো সেই জায়গা থেকে 24 যে ভূমিকাটা পালন করেছে, আপনি এটাকে আসলে কিভাবে মূল্যায়ন করেন? না, এটা তো অবশ্যই 24 একটা তারুণ্যের বিজয়, কারণ আমরা আজকে বয়স হয়ে গেছি, তাদের মতো থাকলে হয়তো 24-এ একটা মহান ভূমিকা পালন করতে পারতাম। 24 একটা তারুণ্য ভূমিকা, তারা যে রক্তদান করেছে, আবাল বৃদ্ধ বনিতা, ক্ষেত খাওয়ান, জানা অজানা অনেক শহীদ হয়েছে। আমাদের 71 সালে 30 লক্ষ লোক শহীদ হয়েছিল, 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি। কিন্তু 24-এ 1400 ব্যক্তি শহীদ হয়েছে এবং 30,000 থেকে 40,000 লোক আহত, পঙ্গুত্ব বরণ করছে।
আমি কোনটাকে খাটো হিসাবে দেখছি না, কিন্তু 71-এর সঙ্গে 24-এর তুলনা না হয় না 71-এর সাথে 24-এর তুলনার আমাদের প্রয়োজন নাই। আসলে সেই সময়ে আমাদের রাষ্ট্রের প্রয়োজনে আমাদের বিভিন্ন শোষণ বঞ্চনার প্রেক্ষাপটে সে সময় 71 সংগঠিত হয়েছে। আমরা সেখানে একটা ভৌগোলিকভাবে আমরা রাষ্ট্র পেয়েছি, একটা জাতি হিসাবে আমরা মর্যাদার সাথে সেখানে প্রতিষ্ঠিত হয়েছি। আমরা স্বাধীন দেশের ভেতরের বৈষম্য দূর করার জন্য, স্বাধীন দেশের বিভিন্ন জুলুম নির্যাতন থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আমাদের 24 এসেছে। 24 এসেছে। 71-এর সাথে 24-এর আসলে তুলনা, এই প্রশ্নটি আসলে আমাদের মাঝে আসা কতটা যৌক্তিক এটা আমাদেরকে ভেবে দেখতে হবে। আমার মনে হয় না যে যারা 24-এ যারা ভূমিকা রেখেছেন, যারা জীবন দিয়েছেন, বা যারা 24-এর যারা এই আগস্ট বিপ্লব বা জুলাই বিপ্লবের যারা আছেন, আমার মনে হয় যে তারাও 71-এর সাথে 24-কে তুলনা করেন, এবং 71-কে কেউ খাটো করে দেখার সুযোগ নেই, এবং সেটিকেও আমরা দেখতেও চাই না। কিন্তু আমরা চাই যে এই 24-এও যে একটি শোষণ নিপীড়নের বিরুদ্ধে, বাক স্বাধীনতার পক্ষে তারা যে একটি এখানে বিপ্লব সাধিত হয়েছে, বা এখানে এক ধরনের একটি মানে চেপে বসা এক ধরনের যে নির্যাতন জুলুম, তার বিরুদ্ধে যে তারা ভূমিকা রেখেছেন, এটিও তো অস্বীকার করার আমাদের কোনো সুযোগ নেই। না, এটা তো অস্বীকার করার উপায় নেই। কারণ 24-এ যেটা হয়েছে সেটা তো তারুণ্যের বিজয় আমি বলবো। কারণ তরুণরাই তাদের জীবন উৎসর্গ করার জন্য এগিয়েছে, একটা শোষণ বঞ্চনার বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ জগৎ পাথরের মতো যে অবস্থায় ছিল তাদেরকে কোনোদিন উৎখাত করা যাবে না, কিন্তু এই তরুণরাই দেখালো, ছাত্ররাই দেখালো যে কীভাবে উৎখাত করতে হয়। বাংলাদেশের গণজাগরণ, ক্ষিপ্ত যে রাগ, হিংসা, বিদ্বেষ, এটা থেকে উঠতে তাদেরকে যে পলায়ন করতে বাধ্য করলো। সবথেকে মজার ব্যাপার যে আওয়ামী লীগ সবাই পালিয়ে গেছে, একটা মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গেছে। দুর্নীতিতে বাংলাদেশ কীভাবে রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছিল তার নিদর্শন হচ্ছে বড় যে বায়তুল মোকাররমের খতিব পালানো নিয়ে। তো আমরা চাই যে আগামী দিনে যে সরকার আসবে এরকম ধরনের কোনো ঘটনা হবে না। নতুন বাংলাদেশ, নতুনভাবে আমরা চিন্তা করব। আমরা মরে যেন শান্তি পাই, আমাদের প্রজন্ম যেন বলতে পারে যে আমাদের পিতা বা আমার দাদারা মুক্তিযুদ্ধ করে একটা সুন্দর বাংলাদেশ পেয়েছিল, সে বাংলাদেশে আমরা স্বাধীনভাবে বসবাস করছি। তো আমাদের রাজপথের লড়াকু সৈনিক আপনারা, আমাদের অত্যন্ত গর্বের সম্মানের রাজপথের আপনারা মুক্তিযোদ্ধা ছিলেন, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আর একটি বিষয় আপনার কাছ থেকে জেনে আমরা আমাদের অনুষ্ঠানে শেষ করব, যে এই যে বৈষম্যের যে কথাটা বলছিলাম, তো এই যে আমাদের সারা বাংলাদেশে, এই যে আমাদের উত্তরাঞ্চল তথা রাজশাহী, আমরা কি আসলে আমাদের ন্যায্য যে হিস্সা রাষ্ট্রের কাছ থেকে আমরা সেটা পাচ্ছি আপনি মনে করেন? যদি না পাই তাহলে সেক্ষেত্রে আপনি কি প্রত্যাশা করেন রাষ্ট্রের কাছে? রাষ্ট্রের কাছে প্রত্যাশা হলো, আমরা তো বৈষম্য এখনও শিকার। কারণ রাজশাহী হচ্ছে বিভাগীয় শিক্ষানগরী, এখানে যে অনিয়ম, এখানে রাজনৈতিক গভর্নমেন্ট এখানে পূর্ণাঙ্গ কোনো মন্ত্রী পায় না। তো এই যে একটা বৈষম্য থাকে, সব নদীর ওই পারে পায়। এখানে যে শিক্ষানগরী, হেলদি সুন্দর নগরী, তো এগুলো হয় না। শিল্প কারখানা নাই এখানে, ধরুন যে আমার বেকার সমস্যার সমাধান করতে পারি না। তো আমরা চাইবো যে আগামীতে যে গভর্নমেন্ট আসবে, নতুন নেতৃত্ব আসবে, তাদের কাছে আমাদের প্রত্যাশা যে শিল্প কারখানা এবং সুষম বন্টনের মাধ্যমে সমস্ত অঞ্চল যেন উপকৃত হয়। এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা তাদের অঙ্গীকার করছে যে আমরা আগামী দিনে সুষম বন্টনের মাধ্যমে, নতুন শিল্প বিপ্লবের মাধ্যমে বেকার সমস্যার সমাধান করবে। এই বেকার সমস্যা সমাধান করতে বলে আমাদের চিন্তা চেতনা যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়, এই আশা রাখছি আমরা। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম বিজয়ের কথা অনুষ্ঠানে। আমাদের এই 55তম বিজয়ের বছরে 16ই ডিসেম্বর আমাদের বাংলাদেশের অত্যন্ত গর্বের একটি দিন, বিজয় দিবস, মহান বিজয় দিবস। সেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম খোকার সাথে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন বিজয়ের কথা ডেইলি সিটিজেন ভয়েসে। তো আপনারা আমাদের ডেইলি সিটিজেন ভয়েসের সাথে থাকুন, আরও সামনে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন, আমাদের পাশে থাকুন। এতক্ষণ দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছিলেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি।